গত সেশনটি অনেক ইম্পর্ট্যান্ট একটি সেশন ছিল বিভিন্ন কারণে। সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি খুব বেশি রিকমেন্ড করব গত সেশনটি দেখার জন্য। আমরা গত সেশনে খুব সম্ভবত এইখানে শেষ করেছিলাম। আমরা এরকম, মানে আমার যে সেশন ছিল গত সপ্তাহের আগের সপ্তাহ পর্যন্ত, সেখানে আমরা জিজি প্লট দিয়ে কিভাবে লাইন ডায়াগ্রাম, তারপরে বার ডায়াগ্রাম এবং হচ্ছে কোরিলেশন রিলেশন গ্রাফ কিভাবে করা যাবে সেটা নিয়ে কথা বলেছিলাম। তো আমরা সেম ডাটাটা ইউজ করব, সেটা হচ্ছে ডেটা। সেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের ডেটা, যেটা হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে পাঁচটা ট্রিটমেন্ট ছিল, ট্রিটমেন্ট 1 2 3 4 5। এবং সেখানে আমরা জেন্ডার হিসেবে ভাগ করেছিলাম। আজকে আমার এটা ইউজ করবো না। রেপ্লিকেশন, পাঁচটা রেপ্লিকেশন, যেহেতু পাঁচটা, প্রত্যেকটা পাঁচবার করে ব্যবহার করা হয়েছে। এখানে ওয়েট ছিল সেশন 6। তো এখানে যে ডেটা ছিল আমি কপি করে নিয়ে আসি ওখান থেকে। এবং এই হচ্ছে আমাদের ডেটা। এই ডাটার সাথে আরো দুইটা নতুন কলাম এড করব। যেহেতু আমরা দেখাবো প্যারামেট্রিক ভার্সেস নন প্যারামেট্রিক অ্যানালাইসিস গুলো আজকে আলোচনা করব, আলোচনা না, একদম হাতে কলমে দেখব। সেক্ষেত্রে আমাদের আরো দুটি কলাম দরকার। এখানে যে ওয়েট যেটি আছে সেটি হচ্ছে একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস ভেরিয়েবল বা এটি আছে লিনিয়ার ভেরিয়েবল যদি আমরা বলি। এটি লিনিয়ার একটা ভেরিয়েবল। এটি কুড বি নর্মালি ডিস্ট্রিবিউটেড, কুড বি নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, দুইটাই হতে পারে। আরেকটি ভেরিয়েবল আমি তৈরি করব, সেটি হচ্ছে কাউন্ট। ধরুন আমি এখানে ইনসেক্ট গুলা কাউন্ট করলাম, প্রত্যেকটা প্লটে যে কতগুলো ইনসেক্ট ছিল সেই ইনসেক্টটা কাউন্ট করবো, এরকম একটা ভেরিয়েবল আমি তৈরি করব। আরেকটি ভেরিয়েবল তৈরি করব যে ওয়েট যেটা আছে, এটাকে আমি জানবোই যে সেটা হচ্ছে নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, এরকম একটা ভ্যালু আমি, ভেরিয়েবল আমি তৈরি করব। একটু অ্যাডভান্স স্টেজে আমি করে নিচ্ছি জাস্ট আমার জন্য। এটা টাইডি, একটা লাইব্রেরি আমি কল করলাম, সেটা টাইডিভার্স। এটা দিয়ে অনেক ম্যানিপুলেশন করা যায়। আমি প্রথমেই ধরেন সেট ডট সিড 1 2 3, এটা যেহেতু আমাদের ডেটাগুলো র্যান্ডমলি জেনারেট করবে, যাতে করে রিপ্রোডিউসিবল হয়, সেজন্য আমি এখানে সিট সিট সেট করে দিলাম। ডেটা, আমি একটা নতুন ডেটা সেট তৈরি করবো, ধরেন অ্যানালাইসিস। নতুন একটা ডেটা সেট তৈরি করব। সেটা আগের যে ডেটা সেট ছিল সেটার সাথে বেস করে আর কি। তাহলে নাম্বারস ফর স্যাম্পল 0 থেকে 25, এটা হচ্ছে একটা কাউন্ট। রিপ্লেস ইকুয়াল 3। ওকে, এটা একটা একটা ডেটা আমি তৈরি করলাম। তারপর আমি আরেকটা ওয়েট, আগে তো ছিল আমার একটা ওয়েট ডেটা ছিল, যদি ডেটাটা দেখায় আপনাদের। ওয়েট একটা ডাটা ছিল, সেটা আমরা একবার চেক করেছিলাম, মানে সেশন 3 বা 4-এ। আমরা দেখেছি সেটা নেয়ারলি নর্মালি ডিস্ট্রিবিউটেড, সেই জন্য আমি একটা নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, যাতে নর্মালি ডিস্ট্রিবিউশন না হয় এরকম একটা ডেটা সেট আমি তৈরি করবো। মানে একটা ভেরিয়েবল তৈরি করব। এবং সেটা আমরা এক্সপোনেনশিয়াল এরকম টাইপ, তাহলে আর এক্স এক্সপোনেনশিয়াল। এবং সেখানে টোটাল অবজারভেশন 25 এবং রেট বা 35 দেখে রান করেছে। এই হচ্ছে নতুন একটা ডেটা সেট তৈরি হলো। এটা একটু অ্যাডভান্স স্টেজে, আপনারা যারা কম্পারেটিভলি আর্লি স্টেজে আছেন আপনাদের খুব একটা প্রয়োজন হবে না, কারণ আপনাদের ডাটা সেট তো আপনাদের থাকবেই। আমি জাস্ট তৈরি করলাম আমাদের অ্যানালাইসিসের জন্য, আজকে আমরা এই ডাটাগুলো ইউজ করবো। তাহলে আমাদের ডাটা সেট আগে এই পর্যন্ত ছিল। আর নতুন দুইটা কলম আমি অ্যাড করেছি, একটা হচ্ছে নাম্বারস, মানে ইনসেক্টের সংখ্যা, কোনটাতে কতগুলো ছিল এরকম কিছু সংখ্যা আমি অ্যাড করেছি। আর ওয়েট, ওয়েট 2, ওয়েট 2 আমি এই জন্য নিয়েছি যাতে এটা নর্মালি ডিস্ট্রিবিউশন না হয়, এরকম কিছু একটা যেন হয়, সেভাবে আমি হচ্ছে এক্সপোনেনশিয়াল ডেটা হিসেবে নিয়েছি। এখন আমি প্রথমেই যে অ্যানালাইসিসটা করব, ধরুন এই যে আমার ডেটা সেট আছে, এখানে ট্রিটমেন্ট, আচ্ছা ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট গুলা এখানে ডাটা যদি আমি দেখি, ট্রিটমেন্ট গুলা দেখেন ইন্টিজার হিসেবে আছে। এটাকে আমাকে ফ্যাক্টর হিসেবে কনভার্ট করতে হবে, এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তাহলে ডেটা treatments equal as dot factor আবার data underscore n, এবং এটাকে আমরা ট্রিটমেন্টসটাকে আমরা ইন্টারভিউ নিলাম এবং অ্যাটাচটা আমরা তারপরে করি, তাহলে ভালো হবে। ওকে, তাহলে এখন এখন কিন্তু আমাদের এখানে ফ্যাক্টর দেখাচ্ছে, এই যে ডেটা ডেট আন্ডারস্কোর এনা, এটা দেখাচ্ছে ফ্যাক্টর হিসেবে দেখাচ্ছে। এখন আমরা কিন্তু খুব সহজেই অ্যানালাইসিস করতে পারবো। তাহলে প্রথমেই আমি আমাদের যে লিনিয়ার মডেল, ধরুন ডাটাটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, নর্মালি কিনা সেটা আমি এখন একটু দেখি। আমার যে হিস্টোরি, শুধুমাত্র ওয়েট নিয়ে কাজ করবো এখন। এই যে ডেটা, আমি ডাটাটা কেটে দেই, শুধু আমাদের ডেটা এনা যেটা, এই ওয়েট এবং ট্রিটমেন্টের এগেনস্টে, আমাদের পাঁচটা ট্রিটমেন্টের এগেনস্টে ওয়েটের যে পরিবর্তন সেটা সিগনিফিকেন্ট কিনা সেটা আমরা দেখবো। এই ট্রিটমেন্টের অধীনে, প্রত্যেকটা ট্রিটমেন্টের অধীনে পাঁচটা করে রেপ্লিকেশন আছে।
তাহলে আর হচ্ছে ট্রিটমেন্টের সংখ্যা হচ্ছে 5টা। আপনারা যদি মনে থাকে গত সেশনে আমাদের গেস্ট স্পিকার যিনি ছিলেন স্ট্যাটিস্টিশিয়ান, এবং উনি বিস্তারিতভাবে বলেছেন যে আমাদের এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা মানে এর অধীনে যে লেভেলের সংখ্যা 2 এর বেশি হয়ে যায় তখন আমরা অ্যানোভা করব। এখানে যেহেতু 5টা ট্রিটমেন্ট আছে সুতরাং এটা অবশ্যই অ্যানোভা করতে হবে। এখন আমি আমার হাইপোথিসিস ধরে রাখি যে এটি হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমি এটা অ্যানোভা করতে পারবো। তাহলে দেখি তো নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। এই যে আমার যে ডেটার অধীনে কি আছে, হিস্টোগ্রাম একটা করি। হিস্টোগ্রাম এই জায়গাটা একটু বড় করে দেই, ছবিগুলো আসবে এখানে, তাই না? দেখেন একটা হিস্টোগ্রাম যেটা আমরা করেছি, হিস্টোগ্রামটা দেখা যাচ্ছে যে এটার যে পিক, যেটা পিকটা কিন্তু একটু স্কিউড, 100% মিডিলে না, একটু স্কিউড। তারপরে কিন্তু এটা মনে হচ্ছে ইট ইজ টেন টু বি নর্মালি ডিস্ট্রিবিউটেড এরকম। মানে এক্স্যাক্টলি নট নর্মালি ডিস্ট্রিবিউটেড এরকম বলা যাচ্ছে না এখনই। তাহলে আমি ধরে নিচ্ছি এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। তারপর আরেকটু সতর্ক হওয়ার জন্য আমরা কি করব, যদি মনে থাকে আপনাদের লাস্ট ক্লাসে শাপিরো টেস্ট, শাপিরো উইক টেস্টের কথা বলা হয়েছিল। তাহলে শাপিরো উইক টেস্ট এবং আমরা সেই ওয়েটটাকে দেখব যে এটা ভ্যালু কত আসে। শাপিরো উইক টেস্টে যে উইক দিলাম এবং সেটা আমরা যে ডাটা আসলো সেটা আসছে এরকম। পি ভ্যালু আসছে 1 2 3, সরি 1 2 7। তার মানে ইট ইজ গ্রেটার দেন 0.05। তাহলে আমার যে নাল হাইপোথিসিস ছিল সেটাকে আমরা কিন্তু রিজেক্ট করতে পারছি না, তাই না? এটা হচ্ছে সিগনিফিক্যান্ট বলা যায়, সুতরাং সিগনিফিক্যান্ট বলা যায় না। সো আমাদের ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড নয় এটা বলা যাবে না। সুতরাং আমি নর্মাল অ্যানোভা টেস্ট করতে পারবো। তাহলে দুইটা জায়গায়, একটা আমরা হিস্টোগ্রাম দেখলাম, আর সেকেন্ড অপশন আমরা দেখলাম হচ্ছে এখানে এই সাপের উইক টেস্ট দিয়ে দেখলাম যে এটার ভ্যালুটা হচ্ছে 0.05 থেকে বড়। সুতরাং আমরা হচ্ছে অ্যানোভা টেস্ট করতে পারি। তাহলে অ্যানোভা টেস্ট হিসেবে আমরা শুরু করি, দেখা যাক কি হয়, তারপর আমরা আবার পরিবর্তন করতে পারবো যদি প্রয়োজন। যেমন প্রথম মডেল ধরেন আমি একটা এম নামে একটা মডেল দিলাম এবং সেটা লিনিয়ার মডেল হিসেবে আমি সেট করলাম। লিনিয়ার কি জন্য? কারণ এটা আমরা অ্যানোভা সরাসরি করতে পারবো। ওয়েট, এই হচ্ছে আমাদের ডেটা, এবং এই টিল্ডা একটা সাইন দিয়ে আমাদের ট্রিটমেন্টস, তাই না? ট্রিটমেন্টস। তাহলে এই হচ্ছে আমাদের মডেল, যেটা লিনিয়ার মডেল। আমি যদি এটাকে রান করি, রান করলো এবং সামারি যদি দেখি, সামারি অফ এম, তাহলে এই দেখেন এর সামারিটা চলে আসলো। এবং এটা যদি আমি ফার্স্ট এবং থার্ড কোয়ান্টাইল দেখি, ফার্স্ট কোয়ান্টাইল হচ্ছে, সরি ফার্স্ট কোয়ান্টাইল 1.7 মাইনাস, আর থার্ড কোয়ান্টাইল হচ্ছে 1.4। ভেরিয়েশনটা কিন্তু খুব বেশি না। আর মিডিয়ান হচ্ছে 0.3। এর মিন ভ্যালু কত সেটা এখানে নাই, যাই হোক। সে কিন্তু দেখেন এই যে ফার্স্ট কোয়ান্টাইল এবং থার্ড কোয়ান্টাইল নিয়ারলি কাছাকাছি। ইটস এ গুড সাইন যখন কোন একটা ডাটার সামারি দেখবেন এবং ফার্স্ট কিউ 1 কিউ এবং 3 কিউ যখন দেখবেন যে কাছাকাছি, তখন বুঝবেন যে ডাটা ডিস্ট্রিবিউশনটা বেশ ভালো। এটা থেকে অ্যানালাইসিস কম্পারেটিভলি ইজিয়ার হবে, এবং এখান থেকে ইন্টারসেপ্ট থেকে দূরত্ব আছে, ট্রিটমেন্ট গুলোর মধ্যে কিছুটা ভেরিয়েশন দেখা যাচ্ছে আমি যদি সামারি দেখি। এখন এটাকে যদি আমি অ্যানোভা করি, আমি যে মডেলটা করলাম এম, সেটাকে একটু অ্যানোভা করে দেখি। অ্যানোভা অফ এম, কমা, আমাদের টেস্টটাকে একটু স্পেসিফাই করে দিতে পারি চাইলে, সেটা ইনভার্টেড কমাতে কেবিজি ক্যাপিটাল এফ আমি একটু দিলাম। তাহলে দেখেন এই যে অ্যানোভা যে রান করলো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ট্রিটমেন্ট 5টা ট্রিটমেন্ট এবং ডিগ্রিজ অফ ফ্রিডম অফ ট্রিটমেন্ট হচ্ছে 4। এর এফ ভ্যালু হচ্ছে 13.43 এবং এটার প্রবাবিলিটি এই স্মলার দেন 0.001। 0.001 মানে পয়েন্ট দশমিক কি বলা যায়, 0.01% সিগনিফিক্যান্ট। সো ট্রিপল স্টার। সো আমার ডেটা অনুযায়ী আমি এখানে ট্রিপল স্টার পাচ্ছি। তাহলে আমি যদি অ্যানোভা এই পর্যন্ত করি, দ্যাটস ফাইন, আমি করতে পারি। এবং আমার থিসিসে আমি অ্যানোভাকে, এই টেবলটাকে আমি অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেবল হিসেবে আমি থিসিসে বা পাবলিকেশনে যেখানে দরকার আমি অ্যাড করতে পারবো। এখন একটা জায়গায় যেহেতু একটু সন্দেহ ছিল আমার, এই যে হিস্টোগ্রাম যেটা আমরা তৈরি করেছি, এখানে কিছুটা সন্দেহ আছে যে আমার কিছুটা স্কিউড মনে হচ্ছে। আমি কি একটু চেক করে দেখবো যে এখানে ট্রান্সফর্ম করলে আমার যে রেজাল্ট আসে সেটা কি এক্স্যাক্টলি এর মতোই আসে নাকি কিছুটা ভেরিয়েশন আসে, সেটা একটু দেখি। তাহলে আমি আরেকটা মডেল তৈরি করি, সেটা হচ্ছে এম টু। সেটা লিনিয়ার মডেলে দেব, কিন্তু আমি এক্ষেত্রে আমি একটু চেঞ্জ করে দেব সেটা, লগ ট্রান্সফর্ম। মনে আছে এটা নিয়ে আমি আরেকটা সেশনে কাজ করেছিলাম বা বলেছিলাম। ওয়েট এবং টিল্ডা ট্রিটমেন্টস একইভাবে দিলাম। তাহলে সামারি এম টু দিলাম, এবং অ্যানোভা আমি যদি অ্যানোভাটা দিতে চাই এখন, এম, সরি এটা M1 হবে।
এবং অ্যানোভা M1 এর আমি অ্যানোভা করি এবং টেস্ট, এক্ষেত্রে আমি টেস্টটাকে স্পেসিফাই করে দিচ্ছি, দেখি কি আসে। দেখেন, আমি যদি একটু একটু বড় করি, আগের অ্যানোভা ছিল এটা, আর পরের অ্যানোভা হচ্ছে এইটা। তাহলে এখানে কিছুটা ভেরিয়েশনস আমরা দেখতে পাচ্ছি। এটাও ট্রিপল স্টার, এটাও ট্রিপল স্টার, কিন্তু এই যে প্রবাবিলিটি ভ্যালুটা, এটা হচ্ছে 1.81 ইন্টু 10⁻⁻5, এখানে 4.29 ইন্টু 10⁻⁵। তার মানে এখানে কম্পারেটিভলি বলা যায় একটু ভেরিয়েশনসটা কম আগেরটা থেকে, মানে এটা একটু বেশি ছোট এটার তুলনায়। আর আপনি যদি এফ ভ্যালুটাও দেখেন, এখানে 13 ছিল আর এখানে 11.83। যদিও আমার কনভার্সনের দরকার নাই, তাও যদি আমি চেক করে দেখতে চাই যে দেখি তো কেমন হয়, তাহলে এরকম দেখা যেতে পারে দুটার মধ্যে খুব একটা ভেরিয়েশনস আছে কিনা। আমার মনে হয় আউটকাম মোটামুটি সিমিলার। আমি একটু এলএসডি টেস্ট করে দেখি, যে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স টেস্ট, যে পাঁচটা যে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট 1 2 3 4 5, তাদের মধ্যে ভেরিয়েশনসটা কিরকম এবং দুইটা মডেলের মধ্যে একরকমই আসে কিনা সেটা একটু দেখি। তাহলে দেখেন, প্রথম আমি যদি এলএসডি করতে চাই তখন একটা লাইব্রেরি দরকার হবে, লাইব্রেরি এগ্রিকোলি। এগ্রিকোলি লাইব্রেরি লাগবে, আমি লাইব্রেরি রান করলাম। এখন আমি দেখি প্রথম প্রথম যে মডেল এম, এম যে মডেল, প্রথম যে মডেলটা এটা এম, এর জন্য আমি একটি দেখি এলএসডি রান করি কি আসে। তাহলে এলএসডি ডট টেস্ট, মডেল হচ্ছে এম কমা ট্রিটমেন্টস, ট্রিটমেন্টস এবং কনসোল, কনসোল ইকুয়াল ট্রু। তাহলে দেখেন আমার এলএসডি এর যেটা আসলো, এক্ষেত্রে লিস্ট সিগনিফিকেন্ট মিন স্কয়ার হচ্ছে 4.2, ক্রিটিক্যাল ভ্যালু টি ভ্যালু হচ্ছে 2.0, লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স 2.7, এবং এখানে যে ওয়েট ভেরিয়েশনস গুলো এসেছে মিন ভ্যালুর সাথে লেটারিং গুলো এসেছে। এখানে ট্রিটমেন্ট 4 এসেছে লেটারিং এ, এবং ট্রিটমেন্ট 1 সেটা এসেছে লেটারিং সি। তাহলে আমি যদি বলি এরকম যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি, ট্রিটমেন্ট 4 কম্পেয়ারিং টু আদার্স সবচেয়ে বেশি। আবার ট্রিটমেন্ট 5, 3 এবং হচ্ছে 2 প্রত্যেকটা কিন্তু বি লেটার শেয়ার করেছে, সুতরাং দে আর নট সিগনিফিকেন্টলি ডিফারেন্স ফ্রম ইচ আদার। বাট এখানে যদি আমি বলি 4 and 3, তারা কিন্তু এক থেকে বেশি, কিন্তু দুই কিন্তু আবার একের সাথে সেম লেটার শেয়ার করেছে। তার মানে এখানে ওভারল্যাপিং আছে। আমরা যদি এম দেখি, প্রথম যে মডেলটা আমরা করেছি সেটা যদি দেখি, এখন চলুন দেখি সেকেন্ড মডেলটা একটু দেখি কি কি আসে। সেকেন্ড মডেল যেটা, আমি সেম জিনিসটাই করব, এবার হচ্ছে M2 এর জন্য, M1 এর জন্য সেকেন্ড যে মডেলটা ছিল সেটার জন্য করবো। তাহলে M1, M1 এর জন্য করলে কেমন আসছে সেটা হচ্ছে, এখানে কিন্তু খুব বেশি শেয়ার করে না এবং ভেরিয়েশনসটা বেশ কাটা কাটা এসেছে, কিন্তু আগের মতোই এ হচ্ছে সবচেয়ে বেশি, ট্রিটমেন্ট 1 এর সবচেয়ে কম, আর বাকিগুলো হচ্ছে নো ডিফারেন্স। আগেরটাতে যেরকম ছিল যে ট্রিটমেন্ট 2 এবং 3 সেম লেটার শো করেছিল, এই যে এখানে, এখানে, এখানে কিন্তু ট্রিটমেন্ট 2ও দেখাচ্ছে 1 থেকে কম্পারেটিভলি সিগনিফিকেন্টলি হাই। সো এই জায়গাটা এখন এটা আপনারা যদি এই পর্যন্ত আসেন তাহলে হয়তো এক্সপ্লেনেশনে একটু ভেরিয়েশনস আসবে। তবে যেহেতু এটার সাপেরো টেস্টের ক্ষেত্রেও সিগনিফিকেন্টলি আমরা বলতে পারি না যে এটি নর্মালি ডিস্ট্রিবিউশন নয়, এবং হিস্টোগ্রামের ক্ষেত্রেও কাছাকাছি, সো আপনি যদি ট্রান্সফার করেন তাহলে হয়তো কিছুটা ভেরিয়েশন আসবে। যেহেতু এই ডাটাটা আমার হাতে তৈরি করা, র্যান্ডমলি জেনারেট করা, সুতরাং এতটা কাছাকাছি আসছে। হয়তো ন্যাচারাল কোনো একটা এক্সপেরিমেন্টের ডেটা হয়তো এতটা কাছাকাছি নাও আসতে পারে, এটা একটা বিষয় হতে পারে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যখন অ্যানোভা করব তখন, যখন ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি গত সেশনটাতে যদি যাই কোথায়, আমার ফ্রেন্ড যে অগমেন্টেড অ্যাফেয়ার্স, যে এখানে প্যারামেট্রিক ভার্সেস নন প্যারামেট্রিকে আমার বন্ধুবর ডক্টর স্যাম্পল টি টেস্ট করবে যদি নর্মাল, ডক্টর ফুয়াদ হাসান সে বলেছে, বেশ কিছু বিষয় আলোচনা করেছে, যে তখনই আমরা হচ্ছে অ্যানোভা করব, ওয়ান বাই অ্যানোভা, যখন এটা প্যারামেট্রিক এবং এটি ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউশন হবে। আর যদি নর্মালি ডিস্ট্রিবিউশন না হয় সেক্ষেত্রে অবশ্যই এই ওয়ান ওয়ে এর এগেইনস্টে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট করা যাবে। যদি আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে অনেক সময় ডেটা ট্রান্সফর্ম করলে সেক্ষেত্রে কি করা যাবে কিনা, তো সে উত্তর দিয়েছিল স্ট্যাটিস্টিক্স এর দৃষ্টিতে সেটি দুর্বল টেস্ট। তবে যেমন কিছু ডেটা এরকম আছে যে টেন টু বি নর্মাল, বা আমরা জানি সেটা নর্মাল, হয়তো কোনো কারণে এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো আচরণ করছে না, সেই সমস্ত ক্ষেত্রে যদি ডাউট থাকে তাহলে কনফার্ম অনেক সময় ট্রান্সফরমেশনে ডাটার যে স্ট্রেংথ সেটা বাড়িয়ে দেয়। কিন্তু প্যারামেট্রিক ডেটা না, এরকম কোনো ডেটাকে যদি আমি ট্রান্সফার করে অ্যানোভা করতে চাই তখন আবার সেটি
টেস্টের যে পাওয়ার সেটাকে আবার কমিয়ে দেয়। তাহলে চলেন আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। আমাদের যে ডেটা সেট যেটা আমরা তৈরি করলাম আজকে এইখানে, দেখেন আমরা এতক্ষণ ওয়েট নিয়ে কথা বললাম। সেকেন্ড আরেকটা ছিল ওয়েট টু, এটা আমরা তৈরি করেছি আজকে। এই ওয়েট টু ডাটাটা আমরা একটু দেখি যে এটার কন্ডিশন কি। এটা কি আগের যে কন্ডিশন গুলো ছিল হিস্টোগ্রাম বা ইত্যাদি, হিস্টোগ্রাম ওয়েট টু, আমি যদি এটা রান করি, দেখেন এই ডাটার হিস্টোগ্রামের কি কন্ডিশন। এটা একেবারেই স্কিউড। আপনি আগেটার সাথে একটু কম্পেয়ার করেন, আগেটা এটা কিন্তু এতটা স্কিউড ঠিক আছে, কিন্তু এর যে প্যাটার্ন, পিকটা কিন্তু একদম এক সাইডে না, এবং এটা গ্রাজুয়ালি এখানে বেড়েছে আবার গ্রাজুয়ালি আস্তে আস্তে কমছে। কিন্তু এখন যেটা একেবারেই দেখেন, এটা একেবারেই কোনো ডিজাইন ফলো করে নাই। তার মানে এটা আমি বলতে পারি হিস্টোগ্রাম দেখে এই ডাটাটা কিন্তু নন প্যারামেট্রিক ডেটা। যদিও কন্টিনিউয়াস ডেটা, এখানে ওয়েট গুলো আমি তৈরি করেছি, দেখেন এই যে ওয়েট গুলো আছে ওয়ান বাই ওয়ান, এখানে প্রত্যেকটা ওয়েট আছে, কিন্তু এই ডাটাটা একেবারেই নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো শো করছে না। আমি যদি হিস্টোগ্রাম শ্যাপেরো ওয়েট টেস্ট করি, যেটা শ্যাপেরো টেস্ট নামে পরিচিত ওয়েট টু, সেটার দেখেন এর যে পি ভ্যালু খুবই ছোট, less than 0.001, তার মানে সিগনিফিক্যান্ট, ট্রিপল স্টার। তাহলে আমি এটাকে বলতে পারি যে হ্যাঁ, ডাটা ইজ নট নর্মালি ডিস্ট্রিবিউটেড। এই কন্ডিশনে যদি আমি এখন লগ ট্রান্সফর্ম করে অ্যানোভা করে ফেলি, তাহলে ডেটা হয়তো কিছুটা স্বাভাবিকের মতো আচরণ করবে, বাট ইট উইল বি স্ট্যাটিস্টিক্যালি ইট ইজ এ রং ওয়ে। রং, নো, নট রং ওয়ে, সরি, রং ওয়ে বলা যাবে না, দুর্বল ওয়ে। যেমন আমি হিস্টোগ্রামের জায়গায়, যেমন এখানে হিস্টোগ্রাম দিয়েছিলাম, আমি যদি হিস্টোগ্রামটা আবার করি, ধরেন হিস্টোগ্রাম লগ এন দিয়ে আমি ওয়েট টু হিস্টোগ্রামটা করি, তখন দেখেন এই যে পিকটা কিন্তু কাছাকাছি মাঝামাঝি চলে আসছে। ইটস বিহেভিং লাইক নর্মালি ডিস্ট্রিবিউটেড নাও। যদি আমি এরকম ট্রান্সফর্ম করে করি, আরো বেশ কয়েক রকমের ট্রান্সফরমেশন আছে, আমি জাস্ট লগ ট্রান্সফর্ম নিয়ে কথা বলছি, এর বাইরে অনেক অনেক পদ্ধতি আছে যেটা দিয়ে আপনারা চাইলে আপনাদের ডাটাকে ট্রান্সফর্ম করতে পারেন। তাহলে ইটস বিহেভিং লাইক নর্মালি ডিস্ট্রিবিউটেড বাট ইট ইজ নট নর্মালি ডিস্ট্রিবিউটেড। আপনি যদি এখানে প্যারামেট্রিক অ্যানালাইসিস করে ফেলেন, পসিবিলিটি আছে এটা এরর বিহীন আউটকাম দিতে, তবে আবার পসিবিলিটিও আছে যে এটার যে আউটকামটা আসবে সেটি হয়তো স্ট্যাটিস্টিক্যালি অতটা পাওয়ারফুল না। তবে যদি আপনি ট্রান্সফার করেন, তাহলে অবশ্যই থিসিসের বা জার্নাল আর্টিকেলের যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যে অংশটা আছে, একটা সাবহেডিং থাকে সেইখানে ক্লিয়ারলি বলে দেবেন যে আপনি কি করেছেন। আমি যদি শেপের ওয়েট টেস্টটাও করি এরকম একইভাবে, লগ ট্রান্সফর্ম করে লগ 10 দিয়ে আমি সাপের ওয়েট করি, তখন দেখেন এটা 0.01। তার মানে কি, এটা আমি লগ ট্রান্সফর্ম করার পরেও কিন্তু এক্স্যাক্টলি নর্মালি ডিস্ট্রিবিউশন এখনো হয় নাই। বিহেভিং লাইক মানে স্ট্যান্ডিং টু, মানে নর্মালি ডিস্ট্রিবিউশনের পথে আছে, বাট ইট ইজ নট নর্মালি ডিস্ট্রিবিউটেড ইয়েট। তাহলে আপনি এই ডাটা যদি সরাসরি প্যারামেট্রিক অ্যানালাইসিস করে ফেলেন, অ্যানোভা করে ফেলেন, তাহলে এটার আউটকামটা আসবে আহ, কোনো একটা এরর আসবে, টাইপ 1 বা টাইপ 2 এরর আসবে। আপনারা নিশ্চয়ই জানেন টাইপ 1 এরর বা টাইপ 2 এরর কি। তো এরকম এরর চলে আসবে যেটা আপনি বুঝতেও পারবেন না যে আপনি যে ইন্টারপ্রিটেশনটা করছেন ডাটাটাকে, সেটি হয়তো রং ওয়েতে করছেন, যেটি হয়তো একটা প্রসিদ্ধ কোনো একটা আউটকামের সাথে কন্ট্রাডিকশনে যাচ্ছে। সো এই অ্যানালাইসিসের কারণে কিন্তু এই সমস্ত কনফিউশন গুলো চলে আসে। তাহলে আমি বুঝলাম যে আমার ডাটা হচ্ছে এটা নর্মালি ডিস্ট্রিবিউশন নাই। তাহলে আমি কি করব, এটাকে আমি নন প্যারামেট্রিক টেস্টে যাব। নন প্যারামেট্রিক টেস্টে যাব, এবং কিভাবে যাব সেটা একটু দেখি। আরো যদি আপনার একটু তৃতীয়, আমি যে ক্লাসটা করেছিলাম, আচ্ছা আমি একটা জাস্ট একটা পার্টিশন, সেটা হচ্ছে mf রো ইকুয়াল c 2 3, আমি জাস্ট একটু এই যে এই জায়গাটা একটু ভাগ করে নিলাম। তারপর প্লট অফ m1, আমরা যে একটু আগে একটা m1 করলাম, সেটার প্লট গুলো একটু দেখার জন্য, যে কয়েকটা প্লট একসাথে দেখার জন্য যদি একটু বড় করি, দেখেন m1 যে আমরা করলাম সেক্ষেত্রে কিন্তু এরকম এই যে কিউ কিউ রেসিডিউয়াল প্লট গুলো কিন্তু কাছাকাছি আসছে লাইন বরাবর। সুতরাং আমরা যে আগের যে ডাটা সেট ওয়েট নিয়ে যে কথাগুলো করেছিলাম সেটা মোটামুটি কাছাকাছি ঠিক আছে। তাহলে এখন চলেন আমরা একটা নন প্যারামেট্রিক টেস্ট করি, সেটা কিভাবে করা যায় একটু দেখি। সেটা করার আগে আমি আমার যে গত সেশনটা ফ্রেন্ডের সাথে যেটা ছিল সেটা একটু দেখি। তাহলে এখানে যখন আমার দুইটা ভেরিয়েবলের চেয়ে বেশি হবে,
সরি, দুইটা দুইটা স্যাম্পলের বেশি হবে, যে কিন্তু আমার এখানে ট্রিটমেন্ট কয়টা, পাঁচটা, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে ওয়ান ওয়ে ভেরিয়েবল, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার এখানে একটা ট্রিটমেন্ট, তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ে। যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক আসবে, দুইটা হলে টু ওয়ে, তিনটা হলে থ্রি ওয়ে, চারটা হলে ফোর ওয়ে, তবে ওয়ান ওয়ে অ্যানোভা ইন্টারপ্রিটেশন কম্পারেটিভলি ইজিয়ার। তাহলে ওয়ান ওয়ে একটা একটা এখানে আমার ফ্যাক্টর, সুতরাং ওয়ান ওয়ে অ্যানোভা। এইটার এগেনস্টে যেহেতু আমার ডাটা হচ্ছে নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, সুতরাং আমরা এখন ক্রুস্কাল ওয়ালিস টেস্ট কিভাবে করতে হয় সেটা দেখব। আর যারা এই সেশনটি দেখেননি তাদেরকে সাজেস্ট করবো এটি দেখে আসার জন্য, এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পেয়ে যাবেন। তাহলে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট ধরেন আমরা এখন করবো নন প্যারামেট্রিক, তাহলে আমি একটা এখানে লিখে রাখি নন টেস্ট। ওকে, ক্রুস্কাল ওয়ালিস ধরেন আমি একটা মডেলের নাম দিলাম M2 টু ক্রুস্কাল টেস্ট, এবং ঠিক আগের মতোই আমার প্রথমে ইন্ডিপেন্ডেন্ট সরি ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল ছিল ওয়েট টু, তারপরে হচ্ছে ট্রিটমেন্টস। খুব বেশি কঠিন নয় যে এটার যে কি বলে কমান্ড, সিমিলার টু অ্যানোভা কমান্ড। এখন যদি আমি M2টা একটু দেখতে চাই, দেখি তো M2টা কেমন আসছে। এই যে ক্রুস্কাল ওয়ালিস টেস্টের যে রেজাল্ট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে কাই স্কোয়ার টেস্ট দেখাচ্ছে, এবং আগে ছিল এফ টেস্ট, আর এখানে দেখাচ্ছে কাই স্কোয়ার টেস্ট ডিফারেন্ট। এখানে ধরেন আপনি যখন ক্রুস্কাল ওয়ালিস টেস্ট করবেন বা নন প্যারামেট্রিক টেস্ট করবেন, নন প্যারামেট্রিক মানে হচ্ছে এখানে অ্যাকচুয়াল মিন কিন্তু সে নেবে না, না নিয়ে কি নেবে, সেখানে র্যাঙ্কটা নেবে, যে প্রত্যেকটা ভ্যালুর একটা করে র্যাঙ্ক দিয়ে দেবে। র্যাঙ্ক দেওয়ার ফলে এই যে র্যাঙ্ক তৈরি হলো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম বিভিন্ন র্যাঙ্ক নেবে, তারপরে সেই র্যাঙ্কের উপর ভিত্তি করে সে অ্যানালাইসিসটা করবে। তাহলে এক্সাক্ট যে মিন ভ্যালু সেটাকে কিন্তু নন প্যারামেট্রিকে নিচ্ছে না, আর প্যারামেট্রিক হলে সে এক্সাক্ট মিন ভ্যালু নিয়ে কাজ করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে সে সরাসরি এফ টেস্ট এখানে কাজ করে না, আমরা যেরকম আগে এরকম যে এখানে বিভিন্ন জায়গাতে আমরা এফ টেস্ট দিয়েছি, তাই না, এই যে অ্যানোভা দিয়েছি আমরা এফ টেস্ট দিয়ে, কিন্তু সে কিন্তু এফ টেস্ট নিচ্ছে না, সে সরাসরি বাই ডিফল্ট সে হচ্ছে কাই স্কোয়ার টেস্ট দিয়েছে। তাহলে এফ টেস্ট যেখানে আছে সেখানে আপনি জাস্ট কাই স্কোয়ার টেস্টের আনসারটা লিখবেন, ডিগ্রিজ অফ ফ্রিডমের কথা আছে এখানে, এবং পি ভ্যালু কত আছে সেটাও দেওয়া আছে। তাহলে এটা সিগনিফিকেন্টলি ডিফারেন্স কিন্তু নাই। ক্রস কলারেজ টেস্টে আমরা ওয়েট টু যে ভেরিয়েবলটা ছিল, আমি যদি একটু উপরে যাই, আমাদের যে ভেরিয়েবল ছিল এই যে ওয়েট টু, এই যে এই ভ্যালুগুলা লাস্ট লাস্ট কলাম যে ভ্যালুগুলো আছে, তাদের এই ভ্যালুগুলোর উপর ভিত্তি করে আমরা ট্রিটমেন্ট গুলাকে আহ, যদি কোনো ডিফারেন্স দেখতে চাই তাহলে তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সেটি হচ্ছে আমরা এই ক্রুশকাল ওয়ালেস টেস্ট থেকে জানলাম। এটা হচ্ছে দেখেন, পি ভ্যালু ইজ গ্রেটার দেন 0.05, সো নো ডিফারেন্স। ওকে, যদি ডিফারেন্স নাই, তারপর যদি ধরেন আপনার একটা ডেটা সেট আছে সেখানে ডিফারেন্স আছে, তাহলে ওই ডিফারেন্সটা যে আছে সেটাকে দেখার জন্য তো আমাদের এলএসডি টেস্ট করতে হয়। তো যেহেতু এখানে নন প্যারামেট্রিক টেস্ট সরাসরি এলএসডি করা যাবে না, এখানে ক্রুসকাল মেইন রেঞ্জ টেস্ট সেটা করা যাবে। সেটাও এগ্রিকোলি থেকেই আসে, সেম প্যাকেজ থেকেই আসে, সেটা হচ্ছে ক্রুসকাল মিন রেঞ্জ টেস্ট। তাহলে প্রিন্ট, জাস্ট লেখার স্টাইলটা একটু ডিফারেন্ট, ক্রুসকাল তুমি যদি দেখে আবার দেখেন যে ক্রুসকাল KRUS, এই যে ক্রুসকাল লেখলে ক্রুসকাল, এটা এগ্রিকোলি থেকেই এসেছে ক্রুসকাল। তারপরে হচ্ছে প্রথমে লিখতে হবে ডিপেন্ডেন্ট, তাহলে ওয়েট টু, এবং তার সাথে কে ছিল, ট্রিটমেন্টস। আমি যদি দেই তাহলে দেখেন সে দেখাচ্ছে এখানে যে ইয়েস ডিফারেন্ট, যেমন এই কটা দিয়েছে এ, তারপরেরটা আবার এই কটা দিয়েছে বি, মানে পোস্ট হক টেস্টে আমাকে দেখাচ্ছে যে না ট্রিটমেন্ট গুলোর মধ্যে ভেরিয়েশন আছে। কিন্তু আমরা যখন অ্যানোভাটা করেছি, অ্যানোভা না, নন প্যারামেট্রিক টেস্ট যেটা করেছি, সেখানে আমরা দেখেছি দেয়ার ইজ নো ডিফারেন্স, এই যে সিগনিফিকেন্ট নয়। তাহলে এখানে যে দেখাচ্ছে সিগনিফিকেন্ট, এই জায়গাটা একটা কিন্তু কনফিউশন, অনেক ক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই। তাহলে আমরা কি করব, ইম্পর্টেন্টলি যখন আপনারা অ্যানোভা টেস্টে দেখবেন ডিফারেন্স আছে, তখনই আপনারা হচ্ছে পরবর্তী টেস্টে যাবেন, মানে পোস্ট হক টেস্টে যাবেন। যেহেতু এখানে ডিফারেন্স নাই, সুতরাং আমার কিন্তু এই টেস্টটা করার দরকার নাই, প্রয়োজনই নাই। আর যদি এখানে ভেরিয়েশনস থাকে তখনই আমি কেবল এখানে যাব, কারণ এখানে যেটুকু ভেরিয়েশনস দেখাচ্ছে খুবই মার্জিনাল ভেরিয়েশনস হয়তোবা দেখাচ্ছে, কিন্তু যেহেতু এখানে কোনো ভেরিয়েশনস নাই, সুতরাং আমার এটা পোস্ট হক টেস্ট দরকার নাই। আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম কারণ আপনার ডাটা সেটে এখানে সিগনিফিকেন্টলি ভেরিয়েশনস আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা
এই ক্রুসকাল মিন মিন রেঞ্জ টেস্ট আপনারা করবেন, করে এলএসডির মতো কাজ করবে। ওকে, তাহলে বুঝতে পারছেন নন প্যারামেট্রিক টেস্ট কিভাবে করতে হয়। তাহলে প্রত্যেকটা টেস্টের জন্যই কিন্তু ফাংশনস রয়েছে। আপনারা চাইলেই, আমি এখানে যেমন আছে ওয়ান ওয়ান স্যাম্পল টি টেস্টের এগেনস্ট এ উইলকক্সন সাইন্স র্যাঙ্ক টেস্ট করা যায়। সেটা কিভাবে করা যায় সেটা আর আমার বলার দরকার নেই, কারণ দেয়ার আর লটস অফ কি বলা যায় ডকুমেন্টস। আপনারা যদি জাস্ট একটু একটু চেক করেন, 5 মিনিট চেক করেন, তাহলে পেয়ে যাবেন। পেয়ার স্যাম্পল টেস্ট করতে হলে, যদি সেটা নন প্যারামেট্রিক হয়, তাহলে উইলকক্সন টেস্ট ম্যাচ পেয়ার সাইন টেস্ট করবেন। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টের এগেনস্ট ম্যান উইটনি ইউ টেস্ট করতে পারবেন। তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি আপনার, আমি জাস্ট একটা দেখানোর জন্য যে ওয়ান ওয়ে অ্যানোভা যদি আমি করতে না পারি, যেমন ওয়েটের জন্য করতে পেরেছি, আমার যে ডেটা সেট ছিল সেই ডাটা সেট ওয়েটের জন্য করতে পেরেছি, বাট ওয়েট টু এর জন্য কিন্তু আমি প্যারামেট্রিক টেস্ট করতে পারিনি। তো যখন আমরা করতে পারবো না, তখন কিভাবে আমরা পারফর্ম করবো, শুধু আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এই ক্রুসকাল ওয়ালেস টেস্টটা দেখালাম। ঠিক একইভাবে যখন টু এ টেস্ট, টু এ টেস্ট বা আরো বেশি যদি আসে, ফ্যাক্টোরিয়াল টেস্ট গুলো আসে, অ্যানোভা আসে, সেটার এগেনস্টে কোন কোন টেস্ট করা যাবে, যেমন হচ্ছে ফ্রিডম্যান টেস্ট রিপিটেড মেজার্স এর জন্য করা যাবে। এরকম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটা অ্যানালাইসিস করবেন, সেটি ইম্পর্টেন্ট। এখন আমার এখানে আরেকটা ডাটা সেট আছে, সেটি হচ্ছে যে নাম্বারস। নাম্বারস গত ক্লাসে যখন আলোচনা হচ্ছিল, বেশিরভাগ সময়টা কাউন্ট করেছে হচ্ছে কন্টিনিউয়াস ডেটা সেট নিয়ে। নাম্বারস হচ্ছে কাউন্ট ডেটা, বিশেষ করে কাউন্ট, যখন আপনি ধরেন কোনো একটা জায়গায় আপনি ইনসেক্ট কাউন্ট করছেন, বা কোনো জায়গায় মানুষের পপুলেশন কাউন্ট করছেন, অথবা কোনো একটা স্পেসিফিক বিষয়ে কাউন্ট করছেন, কাউন্ট কখনো কিন্তু নেগেটিভ হয় না। এক নম্বরে, কাউন্ট কখনো দশমিক হয় না। তাহলে এই যে যেগুলো কখনো রেশিও হয় না, কখনো পার্সেন্টেজ পার্সেন্টেজ করা যেতে পারে ফাইনালি, কিন্তু সেটা তখন আর কাউন্ট থাকে না, তখন সেটা হয়তো বাইনারি ডেটা হয়ে যায়, বা বাইনোমিয়াল ডেটা হয়ে যায়, কনভার্সন হয়ে যায়, প্রপোর্শন ডেটা হয়ে যায়। তো কাউন্ট ডেটাগুলো সাধারণত আমরা কন্টিনিউয়াস ডেটা বলি না। কাউন্ট ডেটা, যারা স্ট্যাটিস্টিক্সে আছেন তারা অনেক ভালো বলতে পারবেন এক্সপ্লেনেশন। আমি যতটুকু বুঝি, কাউন্ট ডেটাগুলোকে যে সরাসরি আমরা অ্যানোভা করে ফেললে, সেক্ষেত্রে মিসলিডিং ইনফরমেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেটা যদি কাউন্ট ডেটা হয়। কারণ কাউন্ট ডেটাতে প্রচুর সংখ্যক সেম ডেটা আসে। ধরেন 0 0 0 আপনি কাউন্ট করছেন কোনো একটা ইনসেক্ট, স্পেসিফিক ইনসেক্ট, আপনি একটা করে সুইপ দিচ্ছেন এবং দেখছেন যে ওই ইনসেক্ট কয়টা এসেছে, দেখে 0 0, 10টা সুইপিং 0 আসলো, তারপরে একটাতে হঠাৎ করে 500 চলে আসলো। হতেই পারে, কারণ এদের ডিস্ট্রিবিউশন প্যাসিভ হতে পারে। তাহলে এই যে ভেরিয়েশন গুলো হিউজ হয়, হিউজ কাউন্ট ডেটার ক্ষেত্রে। আর যখন এরকম ডিস্ট্রিবিউশন গুলো এরকম হয়, তখন তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমার অ্যানালাইসিস গুলো এজ ইট আমরা যেরকম চাই ওরকম করে করা যায় না এবং উচিত না। সুতরাং কাউন্ট এটা যদি হয়, সেটাকে আমরা পয়জন ডিস্ট্রিবিউশন করতে পারবো, পয়জন ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে। এবং সেটা লিনিয়ার মডেল না করে জেনারেলাইজড লিনিয়ার মডেল, বা জিএলএম, জেনারেলাইজড লিনিয়ার মডেল করতে হয়। আপনারা যদি কাউন্ট, হাউ টু অ্যানালাইজ কাউন্ট ডেটা লিখে সার্চ দেন গুগলে, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর আর্টিকেল আছে, এবং সেখানে বেশ কিছু পদ্ধতি বলা আছে। কাউন্ট ডেটা আবার অনেক রকম হয়, কোন কাউন্ট ডেটা খুব সুন্দরভাবে একটা ফ্লো মেনটেন করে, কোন 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 কাউন্ট ডেটাতে অনেক বেশি আউটলেয়ার্স থাকে, কোন কোন কাউন্ট ডেটাতে প্রচুর সংখ্যক জিরো থাকে। দেখা যায় 100 ডেটা আছে, তার মধ্যে 90টাই জিরো, এরকম জিরো থাকে। সেই জিরো গুলা কিন্তু আবার ইম্প্যাক্ট ফেলে, জিরো ইনফ্লেটেড কাউন্ট ডেটা বলা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট মডেল কিন্তু সেট করতে হয়। তো ওভার ডিসপার্স হলে কিভাবে, কি ধরনের অ্যানালাইসিস করতে হবে, ওভার ডিসপার্স না হলে কি ধরনের অ্যানালাইসিস করতে হবে, এরকম কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেমন আমার এই যে ডেটা সেটে, এখানে আমি নাম্বারস হিসেবে একটা ডাটা, একটা একটা প্রোফাইল, একটা কলাম আমরা তৈরি করেছি শুরুর দিকে, আপনারা দেখেছেন। সেখানে বিভিন্ন নাম্বার আছে, জাস্ট বিভিন্ন নাম্বার আছে এই কাউন্ট। তারপর আমি একটু দেখি, দেখার জন্য হিস্টোগ্রামে নাম্বারে কিরকম আসে, এই যে এরকম কিরকম একটা মানে, সাধারণত কাউন্ট ডেটা কখনো সাধারণত নর্মালি ডিস্ট্রিবিউশন হয় না। এবং কাউন্ট ডেটা সাধারণত নর্মাল ওয়েতে আমরা লিনিয়ারলি মডেলে অ্যানালাইসিস করা উচিত নয়। উচিত নয়। আমার সুপারভাইজার যিনি ছিলেন পিএইচডি, তিনি বলতেন যে কাউন্ট ডেটা ক্যান নেভার বি অ্যানালাইজড থ্রু দিস ওয়ে, এরকম বলতেন। তাহলে আমাদেরকে জিএলএম, জেনারেলাইজড লিনিয়ার মডেল ফলো করে কাউন্ট ডেটাকে করতে হবে। তো চলেন আমি একটা দেখি। আমরা 2 পর্যন্ত ছিলাম, M3 আরেকটা মডেল আমরা দাঁড় করে, আচ্ছা না, এটা এখানে না, আমরা এই দিকে কাউন্ট ডেটা কি ধরনের হবে, এটা একটু দেখি। কাউন্ট ডেটা, তাহলে M3, M3
তাহলে আমি প্রথমে লিখেছিলাম এলএম, আমি এখন লিখবো জিএলএম, জিএলএম মডেল। জিএলএম মডেল লেখে ঠিক আগের মতোই প্রথমে হচ্ছে ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আছে সেটি নাম্বারস, এখানে হচ্ছে নাম্বারস টিল্ডা, তারপর হচ্ছে ট্রিটমেন্টস, ট্রিটমেন্টস। আর আমার ডাটা আছে, ডাটা ফ্যামিলি, ফ্যামিলিটা স্পেসিফাই করে দিতে হবে কারণ বিভিন্ন রকমের হয় ফ্যামিলি। ফ্যামিলি ইকুয়াল পয়জন, পয়জন, ওকে। আর ডেটা হচ্ছে ডেটা ইকুয়াল ডেটা আন্ডারস্কোর এন, যেটা ছিল আমরা জাস্ট বড় করে এটা। তাহলে এই হচ্ছে আমার যে জিএলএম মডেলের যে কোড। জিএলএম নাম্বার স্টেটমেন্টস, ফ্যামিলি হচ্ছে পয়জন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, আমি এখানে স্পেসিফাই করে দিতে হবে। অনেকে এখানে লগ ট্রান্সফর্ম ইত্যাদি দিয়ে দেয়, আপনারা দিতে পারেন আবার অ্যাডভান্স চাইলে। তাহলে আমি এটাকে রান করলাম, আসলো। আমি যদি সামারিটা দেখতে চাই, সামারি অফ এম 3, দেখেন দেখা যাচ্ছে যে এখানে হ্যাঁ ভেরিয়েশনস আছে, এই যে ইন্টারসেপ্ট থেকে তারপরে ট্রিটমেন্ট গুলোর মধ্যে কিছুটা ভেরিয়েশনস আছে। একটা জায়গায় ইম্পর্টেন্স দিতে হবে, সেটি হচ্ছে এই যে এইখানে, এই দুইটা জায়গায়, একটা হচ্ছে রেসিডুয়াল ডেভিয়েন্স এবং হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। দেখেন রেসিডুয়াল ডেভিয়েন্স হচ্ছে 105, অনেক, বাট ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 20। তাহলে এই রেসিডুয়াল ডেভিয়েন্সটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমের থেকে প্রায় 5 গুণ, অনেক বেশি। আমরা সাধারণত বলি 1.5 টাইমস যদি হয় সেই পর্যন্ত ঠিক আছে, তার চেয়ে বেশি যদি হয় তখন এই ডাটাটাকে ওভার ডিসপার্স ডেটা হিসেবে অনেক সময় কাউন্ট করা হয়, ওভার ডিসপার্সড ডেটা। তাহলে এই ডাটাটাকে কিন্তু আমি, আমার যে ডেটা সেটটা ছিল, যেহেতু এটা প্রায় ডিগ্রিজ অফ ফ্রিডমের তুলনায় 5 গুণ বেশি, সুতরাং এটাকে ওভার ডিসপার্সড হিসেবে কম্পেয়ার করা যেতে পারে। তাহলে এটার একটা অপশন হতে পারে যে এটাকে আমি ওভার ডিসপার্স যেহেতু, তাহলে প্রয়োজন না দিয়ে আমি একটু অন্য একটা মডেল সেট করি, দেখি আমি পুরোটাকে কপি করি করে আমি পয়জন না দিয়ে কোয়াসি পয়জন দিলাম, দেখি কি হয়। কোয়াসি পয়জন ডিস্ট্রিবিউশন দিলাম, এটা ছিলাম নাম্বার 4, এটা হচ্ছে 4। তাহলে আমি এই ডাটাটাকে রান করলাম এবং পরের যেটা আছে সেটাকেও রান করবো। দেখেন এখন ডিফারেন্স কিন্তু কোথাও নাই, এক্স্যাক্টলি আগেরটার মতোই এসেছে, আগে যেরকম ছিল এখনো তাই এসেছে। আগেরটার ক্ষেত্রে এই যে এআইসি সেটা ইনকর্পোরেটেড হয়েছে, বাট এইখানে এআইসির পরিমাণটা কিন্তু একটু না এক্স্যাক্টলি সেম, 221 সেম, এটার দরকার নাই। কোয়াসি পয়সন দিলে অনেক সময় আহ, যদি ডাটা ওভার ডিসপার্সড হয় তাহলে সেটাকে কিছুটা মিনিমাইজ করে। তো সেই ক্ষেত্রে এটা M3 হবে না, এটা M4 হবে, এই যে বলছি, এটা M4, M4। তো M4 দেয়াতে দেখেন এখানে কিন্তু 105 এবং 20 সেম আগের মতোই আছে, বাট ভেরিয়েশনসটা হচ্ছে এখানে এআইসিটা ইনকর্পোরেটেড হয়নি, নট নিডেড এরকম বলেছে, কারণ আমরা এখানে ডাটা ডিস্ট্রিবিউশনটা কোয়াসি পয়সন দিয়েছি। সো এইভাবে দিলে অনেক সময় ওভার ডিসপারশন যে ডাটাগুলো আছে সেটাকে মিনিমাইজ করা যেতে পারে। আমরা যদি এটা পোস্ট হোক টেস্ট দুইটার করি তখন কিছুটা পার্থক্য হয়তো আমরা দেখবো, বা অ্যানোভা যদি করি। ধরেন আমি অ্যানোভা করলাম হচ্ছে অ্যানোভা অফ M3, এই যে প্রথম যে মডেলটা পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে যেটি, সেটির আমি একটু অ্যানোভা করি এবং যেটার যে অ্যানোভাটা করলাম এখানে এসেছে 1 স্টার, তাই না, এবং 0.02, ইটস ভেরি মাচ ক্লোজ টু নন, নট সিগনিফিকেন্টলি ডিফারেন্স, মানে ডিফারেন্স না, খুব কাছাকাছি। আহ, এটা এখানে কাই স্কোয়ার টেস্ট করলে হয়তো বেটার হতো, এফ টেস্ট বলছে নট মাচ অ্যাপ্রোপ্রিয়েট, ইটস ফাইন। তারপরে আমি যদি সেম অ্যানোভাটা হচ্ছে আমাদের এই যে M4 এর জন্য করি তাহলে কি আসে, অ্যানোভা অফ M4 কমা টেস্ট ইকুয়াল হ্যাশ। দেখেন আগেরটার ক্ষেত্রে যদি যদি আমি বলি, যেমন এইটা যেটা ছিল পয়জন ডিস্ট্রিবিউশন দেয়া, সেখানে ভেরিয়েশনটা দেখাচ্ছে সিগনিফিক্যান্ট, এখানে পয়েন্ট প্রবাবিলিটি 0.02, 1 স্টার। বাট আমি যখন এটাকে কোয়াসি পয়সন করলাম তখন কিন্তু সে দেখাচ্ছে যে নো, দে আর নট সিগনিফিক্যান্ট। এখন আমি কোনটাকে নেব, সিগনিফিক্যান্ট অর নট সিগনিফিক্যান্ট? যেহেতু আমার এখানে সামারিতে, সামারিতে প্রথমটাতে এই যে এই জায়গাটা 105/20, মানে 5 টাইমস হায়ার ডাটা ওয়ার সিগনিফিকেন্টলি ওভার ডিসপার্সড। বেশ কিছু টেস্ট আছে সেগুলো দেখে ওভার ডিসপারশন আছে কিনা সেটা বের করা যায়। এইটা একটা ইন্ডিকেটর, আপনারা ওই টেস্ট গুলো করতে পারেন, আপনারা চাইলেই আপনারা যদি সার্চ দেন হাউ টু ভেরিফাই ডাটা ইজ ওভার ডিসপার্সড অর নট,
তখন বেশ কিছু টেস্টের কথা আপনারা পেয়ে যাবেন। আহ, যেহেতু এখানে ওভার ডিসপার্স, সুতরাং আমি পয়জন ডিস্ট্রিবিউশন না রেখে আমি কোয়াসি পয়জন রাখবো, কারণ হচ্ছে, এবং আমি বলবো যে না, সিগনিফিক্যান্টলি ভেরিয়েশনস ট্রিটমেন্টগুলোর মধ্যে ওয়েট টু যদি কনসিডার করি তাহলে নেই, সেটা বলতে পারবো। তো এই হচ্ছে, আপনি যখন কাউন্ট যেটা করবেন তাহলে পয়জন, কোয়াসি পয়জন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, আরো একটু দেখি তো, বাইনোমিয়াল, নেগেটিভ বাইনোমিয়াল একটা অনেকেই করে থাকে। নেগেটিভ বাইনোমিয়াল আরো একটু অ্যাডভান্স স্টেজে, যখন ডাটা ওভার ডিসপার্সড হয় তখন নেগেটিভ বাইনোমিয়ালটা অনেকেই সাজেস্ট করেন। তাহলে আমি নেগেটিভ বাইনোমিয়ালটা আপনাদেরকে দেখিয়ে দেই যে নেগেটিভ বাইনোমিয়ালটা আমরা করলে সেক্ষেত্রে কি কাছাকাছি আসে কিনা। তাহলে M5 এক নতুন মডেল দিচ্ছি। এটার জন্য একটা লাইব্রেরি দরকার হবে, সেটা হচ্ছে বলা মাস। লাইব্রেরি, লাইব্রেরি মাস, মাস। আমি একটু জাস্ট এখন M5 দিলাম, GLM.NB, যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল। তারপরে আগের মতোই ওয়েট টু, এবং এক্ষেত্রেও ট্রিটমেন্টস, ট্রিটমেন্টস, তারপরে ডেটা ইকুয়াল ডেট আন্ডারস্কোর এন, দিয়ে আমি এন্টার দিলাম। এখন আমি যদি এটাকে, M5টাকে দেখি যে রান করেছে কিনা, রান করেছে। ওকে, আমি সামারি দেখি তো, সামারি অফ M5। আমি যদি এটাকে একটু বড় করি, দেখেন এইখানে আমি এই যে নেগেটিভ বাইনোমিয়াল দেওয়ার পরে এখন রেসিডিউয়াল ডেভিয়েন্স খুব কাছাকাছি। মানে একটা হচ্ছে 24.47, আর একটা হচ্ছে 20, তার মানে নিয়ারলি ইকুয়াল। তাহলে ডাটা যে ওভার ডিসপার্স ছিল পয়জন ডিস্ট্রিবিউশন যখন আমরা ফলো করি, এটা কিন্তু মোটামুটি এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি যখন নেগেটিভ বাইনোমিয়ালে নিয়ে আসলাম তখন কিন্তু এই রেসিডুয়াল ডেভিয়েন্স এবং ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ারলি দ্য সেম লাইন, বলা যায় কাছাকাছি। সেটা 1.5 টাইমস পর্যন্ত ওকে, এখন দেখা যাচ্ছে নিয়ারলি কাছাকাছি। তাহলে দিস ইজ দ্য মাস্ট বেটার বা মোস্ট বেটার, কি বলা যায়, মডেল। এটাকে আমি ফিট করতে পারি। তাহলে আমি তিনটা মডেল ফিট করলাম কাউন্ট ডেটার জন্য। একটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে, আরেকটা হচ্ছে কোয়াসি পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে, আর হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল দিয়ে। নেগেটিভ বাইনোমিয়ালটা আমার কাছে কোয়াসি পয়সনটা ভালো মনে হচ্ছিল, কারণ সেখানে যে ওভার ডিসপারশনের ইফেক্ট কিছুটা হলেও কমেছে। আর নেগেটিভ বানিমালটা আরো বেটার, কারণ এটা আমাদের যে ডাটার যে সামারি সেটা আমরা দেখলাম, সেখানে রেসিডিউয়ালস থেকে অনেক, ডেভিয়েন্স অফ রেসিডিউয়ালস থেকে অনেক নিচে নামিয়ে নিয়ে আসতে পেরেছে, এবং সেটা নিয়ারলি কাছাকাছি। এখন আমি এই মডেল 5-এ আমি অ্যানোভা করে দেখি কি আসে। অ্যানোভা অফ M5 টেস্ট, আগের মতোই টেস্ট, এফ টেস্ট দেই, তবে আপনারা খাই টেস্ট দিতে পারেন, তাহলে ওয়ার্নিংটা আসবে না। এবং এইখানে দেখেন যে সিমিলারলি আমরা যখন ক্লাসিফিকেশন দিয়েছিলাম তখনও দেখাচ্ছিল যে নট সিগনিফিক্যান্টলি ভেরিয়েশনস, কি বলে, এক্সিস্টেড, বাট এখানেও সেম, ভেরিয়েশনসটা সিগনিফিক্যান্টলি না। তাহলে যখন পয়জন দিয়েছিলাম তখন দেখাচ্ছিল সিগনিফিক্যান্ট ভেরিয়েশনস, এবং সেটা একটা কোনো একটা টাইপ এররের মধ্যে পড়ে যাবে এটা আমার দৃষ্টিতে। কারণ আমরা যখন এররটাকে কমাচ্ছি, আমরা কম্পারেটিভলি অ্যাডভান্সে যাচ্ছি, এবং ওভার ডিসপারশনের যে কি বলা যায়, যে টেন্ডেন্সি ছিল সেটাকে আমরা যখন মিনিমাইজ করছি, তখন আস্তে আস্তে ডাটা শো করছে যে ভেরিয়েশনস বিটুইন ট্রিটমেন্টস ওয়ার নট সিগনিফিক্যান্ট। তাহলে এইভাবে আপনারা কাউন্ট ডেটা থেকে অ্যানালাইসিস করবেন। আহ, এবং এখান থেকে যদি সিগনিফিক্যান্ট হয় তখন আপনারা হচ্ছে এলএসডি টেস্ট করতে পারেন। অনেকে হচ্ছে চুকি টেস্ট করে থাকেন এলএসডির পরিবর্তে, অনেকে পেয়ার ওয়াইজ কম্পারিজন করে থাকেন, অনেকে হচ্ছে মাল্টিপল মিন রেঞ্জ টেস্ট, যেটা হচ্ছে ডিএমআরটি, মানে ডানকান মিন রেঞ্জ টেস্ট, যেটা সেটা করে রাখেন। তো বিভিন্ন রকমের পোস্ট হক টেস্ট আছে, সেই টেস্টগুলো করা যাবে যখন আপনি কনফার্ম হবেন যে আপনার মডেল ফিট করেছে এবং ইট ইজ নাইস মডেল। এবং মডেলের কোয়ালিটি নির্ভর করে আপনার এক্সপিরিয়েন্স, আস্তে আস্তে বুঝতে পারবেন একটা সময় স্ট্যাটিস্টিক্যাল কিছু নলেজ, এবং আপনার ডেটা নিয়ে যখন আপনি রেগুলার কাজ করবেন তখন বুঝতে পারেন যে হ্যাঁ, আমার ডাটাটা এই মডেলের সাথে বেটার বেটার ফিট করছে, এবং এটা থেকে আমার ডেটা অ্যানালাইসিসটা বেটার আসবে। এবং আপনি যাই করেন না কেন, অ্যানালাইসিস যেভাবেই করেন না কেন, সেটা কিন্তু ডেটা অ্যানালাইসিস যেই সাবহেডিং আছে আপনার ডকুমেন্টে, থিসিস বা জার্নাল আর্টিকেলে, সেখানে কিন্তু আপনি ক্লিয়ারলি লিখে দেবেন যে আপনি কি কি করেছেন। সেক্ষেত্রে যদি আমাদের অনেক সময় থিসিসে দেখা যায় যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এই হেডিংটার নিচে মাত্র একটা বা দুইটা লাইন লেখা থাকে, অনেক থিসিসে দেখবেন যে বাইরের ইউনিভার্সিটিগুলোতে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখা আছে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কিভাবে করা হয়েছে সেটার উপর। যেহেতু এটা সাইন্টিফিক কমিউনিটির জন্য
সুতরাং এই জায়গাটা অবশ্যই গুরুত্ব দেবেন। তো আমার বিশ্বাস যে আজকের আজকের আলোচনা থেকে কিছু আইডিয়া পেয়েছেন যে প্যারামেট্রিক বা নন প্যারামেট্রিক হলে আমরা কিভাবে অ্যানালাইসিস করব। আমি দুইটা এক্সাম্পল দিয়েছি অ্যানোভা করে, এবং সেটা যখন নর্মালি ডিস্ট্রিবিউশন আমরা পেয়েছি বিভিন্ন শ্যাপিরো উইল টেস্ট করে এবং হিস্টোগ্রাম দেখে। এবং আমরা যখন দেখেছি যে আরেকটা ভেরিয়েবলের জন্য যখন সেটা শেপের উইল টেস্টে বলছে যে নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, এবং আমরা যখন হিস্টোগ্রাম দেখেছি তখনও দেখেছি নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, তখন আমরা সেটা নন প্যারামেট্রিক টেস্ট করেছি। আর কাউন্ট ডেটা, সেটার ক্ষেত্রে সাধারণত প্যারামেট্রিক টেস্ট করা যায় না, সেক্ষেত্রে জেনারেলাইজড লিনিয়ার মডেল হচ্ছে সবচেয়ে বেশি রিকমেন্ডেড। এবং জেনারেলাইজড লিনিয়ার মডেল করতে গেলে প্রথমেই আমাদের যেটা আসে সেটি হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। এবং পয়জন ডিস্ট্রিবিউশনে এরর আসবে যদি আপনি ওভার ডিসপারশন কনসিডার না করেন। আর যদি ডাটা ওভার ডিসপার্সড হয় তখন সাধারণত বেশ কিছু অপশন আছে, তার মধ্যে দুই তিনটা অপশন আমি আলোচনা করেছি, একটি হচ্ছে কোয়াসি পয়সন, আর একটি হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল। কিন্তু এর বাহিরেও আরো বেশ কয়েক রকমের টেস্ট করা যায় যদি ডাটা ওভার ডিসপার্সড হয়। সেটি আপনি আশা করি আমাদের আলোচনা থেকে কিছু হাতে খড়ি পেয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ডেফিনেটলি লিখবেন। এবং আমার যে টার্গেট ছিল যে আপনারা অ্যানালাইসিস নিজেরা করবেন, সেই টার্গেট অনুযায়ী মোটামুটি আজকে বলা যায় যে আমার শেষ সেশন। এবং আপনাদের ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। গত গত সেশনটা যদি দেখেন, সেশন 3 বা 4, সেখানে আমরা ভিজুয়ালাইজেশনের কিছু অংশ দেখিয়েছি। এগুলো জাস্ট আপনাদের বেস লাইন হিসেবে কাজ করবে। আর নিয়ে ডেভেলপ করার অনেক ওয়ে আছে, এবং আমি শুধুমাত্র আপনাদের রাস্তাটা দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু আর আপনাদের শিখাইনি, জাস্ট রাস্তাটা দেখিয়ে দিয়েছি। এবং আপনারা আর নিয়ে আর অনেক অনেক কিছু জানার সুযোগ রয়েছে। নেক্সট সেশনে আমি চেষ্টা করব প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, একটি খুব ইম্পর্ট্যান্ট একটি পার্ট, যেটা বিশেষ করে মলিকুলার ডেটা নিয়ে কাজ করে, বিগ ডেটা সেট নিয়ে কাজ করলে সেটা অনেক ক্ষেত্রে কাজে লাগে এবং দরকার হয় প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। সেটা নিয়ে আমরা নেক্সট সেশনটা পরিচালনা করব। তার পরবর্তীতে আপনাদের রিকোয়েস্টে যদি মনে হয় যে এরকম স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে কথা বললে বা সেশন করলে আপনাদের উপযোগী হয় বা ভালো হয়, তখন আমরা হচ্ছে অন রিকোয়েস্ট সেশনগুলো অ্যারেঞ্জ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, এবং হচ্ছে আর নিয়ে আর যদি আহ, শিখতে চান বা আর এর উপর প্র্যাকটিসটা ধরে রাখতে চান বা এক্সপিরিয়েন্সটা ধরে রাখতে চান, ডেফিনেটলি আর নিয়ে রেগুলার এক্সারসাইজ করতে হবে। অনেক বেশ কিছু আর আর রিপোজিটরি আছে, যেমন গিট হাব, খুবই ভালো একটা রিপোজিটরি সেটা গিট হাব। তারপরে বিভিন্ন রকমের ইভেন ইউটিউবে অনেক চমৎকার চমৎকার কন্টেন্ট রয়েছে, সেগুলো আপনারা টার্গেট ওয়াইজ যখন দেখবেন বিভিন্ন এআই বেসড সাজেশন গুলো সেখান থেকে আপনারা নিতে পারবেন। ইভেন চ্যাট জিপিটি কে যদি আপনি বলে দেন যে আমি এই জায়গাটা আটকে গিয়েছি, এখানে প্রবলেমটা কোথায়, সেও কিন্তু অনেক ক্ষেত্রে বলে দিতে পারে। তো কোডিং যেহেতু অনেক এআই আছে আপনাদের হেল্প করবে। আহ, সবচেয়ে বড় কথা মনের শক্তিটা ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ। আবার ইনশাল্লাহ দেখা হবে।